কিছুদিন আগে যাদের সাথে গলাগলি, আর মাত্র দিন যেতে না যেতেই এই যে গালাগালি যে সংস্কৃতি, তো এটাই হচ্ছে তার মানে অভ্যুত্থান 9 মাসে সাপ লুডুর মতন 90 থেকে কিভাবে তার রেটিংটা 5-10-এ নেমে আসছে, কিভাবে একটা পরস্পর বিরোধিতার জায়গায় জড়িয়ে যাচ্ছেন, যেখানে কোনো নীতি আছে, যেখানে কোনো আদর্শ আছে, যেখানে কোনো ইথিক্যাল এবং মোরাল কোনো জায়গা আছে। যারা গালাগালিটা করছেন তারা কি 9 মাসে তারা যে স্বপ্ন নিয়ে যাত্রাটা শুরু করেছিলেন, সেই স্বপ্নটা তারা নিজেরাই যে অনেকখানি দুঃস্বপ্নে তারা যে পর্যবেসিত করে নিয়ে আসছেন, এবং তাদের ব্যাপারে যখন আমরা শুনি নিজেরা বিব্রত হই, লজ্জিত হই। অন্য কোনো অভ্যুত্থানে যারা ফ্রন্ট লাইনাররা এত অল্প সময় এত বেশি বিতর্কিত হননি, এত বেশি তারা নিন্দিত হননি। 69 বলি, অথবা মুক্তিযুদ্ধের পরবর্তীকালে বলি, অথবা আমাদের 90-এর গণ অভ্যুত্থান বলি, তার পরবর্তীকালে, এবং তারা এত সমস্ত অনাকাঙ্ক্ষিত দুর্ভাগ্যজনক নানা ধরনের কাজের সাথে তারা যুক্ত হয়ে পড়েছেন, যেগুলোর সাথে তাদের নাম, তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনের নাম যুক্ত হয়ে পড়েছে। লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। এবং যেখানে সম্ভাবনা ছিল গোটা একটা প্রজন্ম, আমাদের প্রজন্ম বা আমাদের পরের প্রজন্মরা তারা যে কাজ করতে পারেনি, তরুণরা একটা জমিন তৈরি করবেন, যে জমিনটা আদর্শের, নীতির, রাজনীতির, যে জমিনটা সাম্যের, মানবিকতার, গণতন্ত্রের, যে জমিনটা হচ্ছে পুরো নানা বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য তৈরি করে কিভাবে আমরা এগিয়ে যাব, সেখানে আজকে তারা এরকম একটা পর্যায়ে আবির্ভূত হয়েছেন। তো যেটা এরপরে আরেকটা জিনিস আমাদের বিস্মিত করেছেন আমাদের প্রধান উপদেষ্টা। তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বক্তব্যগুলো বাংলাদেশের প্রবল বিতর্কের জন্ম দেয়, আপনি দেখবেন গত 9 মাসে তিনি অধিকাংশ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন দেশের বাইরে যে। দেশের ভেতরে যে তিনি ব্যতিক্রম ছাড়া, তার 2-3টা জাতির উদ্দেশ্যে ভাষণ ছাড়া অধিকাংশ গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি দেখছেন বিদেশে সফরের সময় বিদেশি গণমাধ্যমের কাছে। তো তিনি তার মতন বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, প্রজ্ঞাবান মানুষ কেন এগুলো করেন? এবং তিনি ফিরতেই, এবং মঞ্জু খুব চমৎকার কথা বলেছেন, যিনি আমাদের এবারকার গণঅভ্যুত্থানের একটা আইকনিক মানুষ, যাকে কেন্দ্র করে আমরা জাতীয় ঐক্যের একটা বাতাবরণ তৈরি করব, যিনি গণতান্ত্রিক উত্তরণে তিনি সিপাহ সালারের ভূমিকা পালন করেন, তিনি নিজেকে যখন বিতর্কের মধ্যে নিয়ে যান, তিনি নিজেই যখন বিতর্কে যখন উস্কে দেন, তিনি যখন একটা পক্ষ অবলম্বন করেন, তখন ভরসার জায়গাটা কোন জায়গাতে? একইভাবে তিনি জাপানে যে কথা বললেন, তিনি তো তথ্যভিত্তিক কথাটা বলেন। আমি কঠিন শব্দ এখানে প্রয়োগ করলাম, ব্যাপারটা উল্টো ভাবে সত্য, যে হাতে গোনা 2-1টা বা 2-4টা দল বাদ দিলে অধিকাংশ দলই চেয়েছেন ডিসেম্বর বা তার কাছাকাছিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য। সময়টা কি লাগবে? এটা কি কোনো বড় কোনো বিতর্কের বিষয়? আমরা সেদিন প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি যে আপনার সাথে রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব আমরা দেখছি। কেন আপনারা এরকম একটা দূরত্বের জায়গাটা তৈরি করছেন? চরিত্রের দিক থেকে আপনারা একটা দল নিরপেক্ষ সরকার, আপনার কাছে স্টেক হোল্ডাররা সবাই সমান বিচার পাবে, সমান মর্যাদা পাবে, সমান অধিকার পাবে, এবং সেখানে আপনি একটা অপ্রয়োজনীয়ভাবে আপনি রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানিয়ে ফেলছেন, বিরোধী শিবিরে ঠেলে দিচ্ছেন, মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে যাচ্ছেন। এবং এটা করতে যে আমি বলেছি শুধুমাত্র যদি আলাপ আলোচনা করেন, ধরুন 31শে ডিসেম্বর বিএনপির তারা জোরদার বলেছেন, অনেকগুলো রাজনৈতিক দল তারা বলছেন, কিন্তু যদি বোঝাপড়া থাকে, আলাপ আলোচনা থাকে, যদি বুঝি যে আমার আরো 15 দিন বেশি সময় লাগবে, আরো 1 মাস বেশি সময় লাগবে, তাহলে বিএনপি বা রাজনৈতিক দলগুলোকে আপত্তি করবে। 31শে ডিসেম্বরের পরিবর্তে যদি 31শে জানুয়ারি ইলেকশন হয়, কি মধ্য ফেব্রুয়ারিতে ইলেকশনটা যায়, তাহলে আমরা কি আপত্তি করব? আমি যদি বুঝি যে আমার যে কাজগুলো সামনে আছে, এই কাজগুলো সম্পন্ন করার জন্য আমার আরো 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস বেশি সময় লাগবে, আমার ধারণা যে কোনো যুক্তিবুদ্ধি সম্পন্ন মানুষ এটা নিয়ে বড় কোনো প্রশ্ন তুলবে না, বড় কোনো আপত্তি তুলবে না।
তার মানে সংকটটা কোথায়? আপনারা আলোচনা করছেন না, কথা বলছেন না। রাজনৈতিক দলগুলোর সাথে আপনার যে আন্তরিক এনগেজমেন্ট, যে যুক্ত থাকা, সেখানে আমরা বড় একটা পার্থক্য দেখছি।